নমস্কার, সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। আর বঙ্গযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। মাঝে আর মাত্র 2 দিন, আর তারপরেই শুরু হয়ে যাবে বুথে বুথে লাইন দেওয়া। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন যারা নির্বাচক অর্থাৎ ভোটার তারা, কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ থাকবেন এবার ভোটের বাইরে। অর্থাৎ তারা কিন্তু এই 91 লক্ষ, প্রায় 91 লক্ষের কাছাকাছি ভোটার যারা ভোটার তালিকা থেকে বাদ গেলেন, তারা এবার ভোট দিতে পারছেন না। তাদের মধ্যে অনেকে মৃত ভোটার রয়েছেন, অনেক স্থানান্তরিত ভোটার রয়েছেন, তারা তো ভোট দিতে পারবেনই না, খুব স্বাভাবিক। কিন্তু যারা হয়তো বৈধ নথিপত্র দিয়েও ভোট দিতে পারলেন না, তারা কিন্তু ঘরে বসে হাত কামড়ানো ছাড়া তাদের কাছে কোনো উপায় তেমনভাবে নেই। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে আগামীকাল 21 তারিখ প্রচার শেষ হওয়ার আগে পর্যন্ত যদি কেউ ট্রাইব্যুনালের মাধ্যমে ভোটার তালিকায় নাম তুলতে পারেন, তাহলে তার নামটি ভোটার তালিকায় থাকবে। কিন্তু সেটা বেশ খানিকটা জটিল একটি বিষয়, কারণ ট্রাইব্যুনালে নাম তোলার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি একেবারে স্মুথ হয়ে চলছে, একেবারে খুব স্বচ্ছ সাবলীলভাবে চলছে, সেরকমটা কিন্তু নয়। স্বচ্ছতা লিদর নদীর মতন কিন্তু তার গতিবেগ নয়। লিদর নদী কাশ্মীরে আছে, আর সেই নদীতে খরস্রোতা নদী তো প্রচণ্ড জোরে চলে, কিন্তু ততটা জোরে জল চলছে না। বরং গ্রীষ্মকালে তিস্তার জল যেমন শুকিয়ে যায়, ঠিক সেই গতিতে এই মুহূর্তে চলছে সেই ট্রাইব্যুনালের কাজ। সাহিত্য টাহিত্য অনেক হলো, কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ চলে যাওয়ার পর এবারে ভোট হচ্ছে বঙ্গে। আর সেই ভোটে উত্তাপ প্রচুর, বৈশাখের খররৌদ্র, তার মধ্যেই প্রচণ্ড গরমে প্রচার করছেন প্রার্থীরা। একেবারে শেষ বেলায় চলে এসেছে প্রথম দফার প্রচার। দ্বিতীয় দফা অবশ্য বেশ খানিকটা দেরি আছে, 29 তারিখ, সুতরাং তার আগে বেশ খানিকটা সময় পাবেন দ্বিতীয় দফায় যারা ভোট প্রচার করবেন তারা। কিন্তু ভোটে এবারে ঠিক কোন কোন দিকগুলো বিশেষ হয়ে দেখা দিল, কোন কোনগুলো এবারের ভোটের ইস্যু হয়ে দেখা দিল, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। যেমন ধরুন এসআইআর তো অবশ্যই থাকবে, তার মধ্যে অবশ্যই থাকবে এই যে ভোটের প্রচার, সেখানে নানান রকম নরম গরম হুমকি টুমকি শুনতে পাওয়া যাচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো থাকবে। অবশ্যই বাঙালি অস্মিতা, সেই বিষয়টাও এবারের ভোটে একটা বড়সড় ইস্যু হয়ে দেখা দেবে। এবং লাগাতার পশ্চিমবঙ্গের নিন্দা, সেটাও কি একটা ইস্যু হয়ে দেখা দেবে না? অথবা হয় তৃণমূল কংগ্রেস নয় বিজেপি, এই বাইনারি থেকে বেরিয়ে আসার একটা জায়গাও কি তৈরি করে দেবে এবারের নির্বাচন? এই সমস্ত কিছু নিয়েই কথা আজকে আমাদের অতিথিদের সঙ্গে। বঙ্গযুদ্ধ 2026। বঙ্গযুদ্ধ 2026-এ ভোট সংক্রান্ত নানান বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বিভিন্ন বিষয় এসেছে আমাদের এই আলোচনার মধ্যে। আজকে সেই সমস্ত আলোচনাগুলোকে একটা সাম আপ যদি করা যায়, অর্থাৎ যদি এই ভোট ঘোষণা হয়ে গেল 15ই মার্চ, তারপর থেকে আজ পর্যন্ত অর্থাৎ 20 এপ্রিল পর্যন্ত, এই 1 মাস 5 দিনের মধ্যে নানান ছবি আমাদের সামনে এলো। বিভিন্ন প্রাদেশিক নেতা তো রয়েছেনই, বঙ্গের বিভিন্ন নেতৃত্ব তো রয়েছেনই, সেই সঙ্গে সঙ্গে সর্বভারতীয় নেতৃত্ব বিভিন্ন দলের, সেটা জাতীয় কংগ্রেস হোক কিংবা ভারতীয় জনতা পার্টি, তারা এলেন বাংলায়, তারাও বক্তব্য রাখলেন, এবং সেই সমস্ত বক্তব্য থেকেও বেশ কিছু নির্যাস বেরিয়ে এলো। এই সব কিছু মিলিয়ে আজকে একটু আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার বাঁ দিকে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রবক্তা আশফাক আহমেদ, স্বাগত জানাই আপনাকে। আমার ডান দিকে রয়েছেন দুই অতিথি, আমার একেবারেই ডান দিকে রয়েছেন ভাস্কর সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে। আমার সঙ্গে রয়েছেন, তার ঠিক পাশেই রয়েছেন ডক্টর উজ্জয়িনী হালিম, ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ, এডিআর-এর সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে তারা প্রার্থীদের যে অ্যাফিডেভিট, সেই যে হলফনামা, ভোটে যে হলফনামা দেন প্রার্থীরা, সেই হলফনামাগুলো নিয়ে তারা চর্চা করছেন। বেশ কিছু তথ্য তার কাছে রয়েছে, সেগুলো আমরা আজকের এই আলোচনার মধ্যে নিয়ে আসব। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে যুক্ত হয়েছেন অধ্যাপক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, স্বাগত জানাই আপনাকে।
আমাদের চার অতিথিকেই স্বাগত জানিয়ে আমি শুরু করব এই জায়গা থেকে, একদম শুরুটা করব এই জায়গা থেকে, যে এবারের ভোটের সবচাইতে বড় ইস্যুটা ঠিক কি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তার সঙ্গে কিভাবে সম্পৃক্ত, সেইটা একদম প্রাথমিকভাবে আমাদের জানাটা প্রয়োজন। আমি ভাস্কর সিংহ রায়ের কাছেই শুরু হয়ে যাবে প্রথম 2 মিনিট আনইন্টারাপ্টেড। নমস্কার। এবারে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের আগে যারা ভোট দেবেন অর্থাৎ ভোটারদের একটা দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হয়েছিল। ইলেকশন কমিশনের কাছে নাম থাকা না থাকা, ফর্ম ভরা না ভরা, এসআইআরের আবহে তাদের নতুন করে প্রমাণ করতে হয়েছে তারা বৈধ ভোটার। তার জন্য কাগজপত্র অনেকে জমা দিয়েছিলেন, তারপরে লাইনে দাঁড়ানো বহু মানুষের মৃত্যু। আপনারা দেখেছেন যে এসআইআর ইস্যুতে মানে বাংলায় যেটা মানে নির্বাচনের আগে যে সকলকে ভোট দিতে হবে, ভোটাধিকার কারণ হারানো যাতে না যায়, হারিয়ে না যায়, তার জন্য করেছে। এবং শেষ অবধি দেখা গেল বর্তমান শেষ অবধি পাওয়া খবর অনুযায়ী আমাদের বর্তমান রাজ্যের ভোটার হচ্ছে 6,82,51,008 জন। এর পরেও আমরা দেখতে পাচ্ছি যে ওই আমরা জানতাম কি যে আমরা যে একটা চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হয়ে যায়, তারপরে কিছু হয় না, এবং তারপরেও দেখা যাচ্ছে যে এখনও কিছু নাম উঠবে। ফর্ম 6ও অনেক জায়গাতে অনেক জমা পড়েছে। তাহলে এই 6,82,51,008 পরেও এখানে পুরুষ রয়েছে 3,49,00,000 বেশি এবং মহিলা 3,33,00,000 কিছু বেশি, এবং তৃতীয় লিঙ্গের রয়েছেন 1,257 জন। এবার ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়টা আপনি যেটা বললেন সেটা হচ্ছে কাল অবধি, যেটা হচ্ছে যাদের ভোট 23 তারিখ, যাদের ভোট 29 তারিখ, তাদের কবে হবে 27 তারিখ কিনা আমরা জানি না। এবারে এই যে খসড়া ভোটার তালিকাতে কে ভোটার নয়, আপনি যে ভোট দিতে পারবেন কি পারবেন না, এটা নিয়ে একটা বিরাট ধোঁয়াশা এসছে। এবং বিভিন্ন সময়ে যেটা করা হচ্ছে যে একটা বৈধ ভোটারদের বাংলাদেশি বা রোহিঙ্গা বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে তাদেরকে দেগে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে মানুষের যখন ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়, যারা কাটছে, যারা এটাকে সমর্থন করছে, তাদের বিরুদ্ধে একটা মানুষের একটা স্ট্যান্ড করে, মানুষ দাঁড়ায় যে আমার এই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। যে কোনো কারণে কে করছে কি করছে, এখন কোন দলের সঙ্গে ইলেকশন কমিশন সমর্থক হয়ে গেছে সেটাও আমরা জানি। এই আবহে এবারে যে ভোট হচ্ছে এবং এই ভোটের যে ইস্যু বলছেন, এটা একটা এসআইআর একটা আবহ। এর সাথে সাথে ইস্যু বলতে গিয়ে আপনার দেখুন, মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যা সেগুলো তো থাকেই, কিন্তু আমাদের এখানে রাজ্যে কিচ্ছু নেই, যা কিছু আছে অন্য জায়গায়। এবং আমাদের রাজ্য নাকি উন্নতি কিছু নেই, কোনো কিছুই হয় না, সব কিছুই হয় মানে অন্য রাজ্যে। তো 10 বছর ধরে অন্য রাজ্যে ছিলেন, পাশের আসাম, তার দেখতে পাচ্ছি যে বিজেপি নামক দলটি যেটা বলছে যে তাদের কি উন্নতি হয়েছে, এরকম একটা মানুষের মধ্যে ধোঁয়াশা রেখেছে। এবং সবথেকে বড় কথা, এবারে প্রচারের সময় আমরা দেখছি যে ইলেকশন কমিশনের বলুন বা বিভিন্ন লোকের সবাই সোশ্যাল মিডিয়াটা ইউজ করছে, রাইট? এবং এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারের পরে মানুষের মানসিকতা, যেটা আমরা বলছি যে আমরা আগে দেখতাম আপনার পাড়াতে মোড়ে একটা জনসভা বা পথসভা বা যা কিছু হতে কত মানুষ যুক্ত হলেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নূতন প্রজন্মের এই নূতন প্রজন্ম, আমি কতটা মানে জেন জেড যেটাকে বল, জেন জি বা জেন জেড, যেটা তাদের মধ্যে একটা এই নির্বাচনের মধ্যে তাদের মধ্যে একটা উন্মাদনা বা তাদের মধ্যে একটা আগ্রহ, সেটা একটু কম দেখা যাচ্ছে। পক্ষান্তরে আমরা দেখতে পাচ্ছি যে যারা খেটে খাওয়া মানুষ বা যারা মনে করুন আপনার এই বিভিন্নভাবে ক্ষমতায়নের মানে উইমেন এম্পাওয়ারমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন সময় যারা উপকৃত হয়েছেন, তাদের প্রান্তিক মানুষরা, গরিব মানুষরা, খেটে খাওয়া মানুষরা, শ্রমজীবী মানুষদের মধ্যে তাদের অধিকার যাতে প্রতিষ্ঠিত থাকে, তাদের মধ্যে ভোট দেবার যে আগ্রহ, সেই ভোট দেওয়ার আগ্রহটা কিন্তু অনেক বেড়েছে। এবং আমি বলছি যে যারা যারা মনে করুন জেলাতে তাদের বাড়ি, কলকাতাতে কোনো কাজে কারণে আসেন বা অন্য জায়গায়, তাদের এই বাড়ি ফেরার প্রবণতা আমি দেখছি। আমি বিধাননগরে থাকি, মানে ভোটটা দিতে যাচ্ছে তাদের, এবং তারা মনে করছে যে আগামী দিনে ভোটের যে ভোটার হিসাবে তার নাম প্রতিষ্ঠিত আছে, তা না হলে আগামী দিনে আরও অনেক সমস্যার মধ্যে সে পড়বে এবং তার ভোটের অধিকারটা সে প্রয়োগ করতে আরও বেশি মানে তাকে বলা হচ্ছে মানে আগ্রহী হয়ে উঠছে। এটা একটা পরিস্থিতি। তারপরে দেখুন রাজনৈতিকভাবে কে কি বললো, রাজনীতিতে কি আছে, মানুষের কি মনে করছে সেগুলো পরে, কিন্তু এই আবহটা কিন্তু অন্যবারের থেকে এটা কিন্তু এসআইআর এবং মানুষের আগ্রহ এবং মানুষ একটা সংখ্যা, এই পরিস্থিতির মধ্যে কিন্তু ভোটটা হচ্ছে না। অনেকে কিন্তু এরকম ভয়ও পাচ্ছেন, আমি ভাস্কর বাবুর কথার সূত্র ধরেই বলি, অনেকে এরকম ভয়ও পাচ্ছেন যে এবার যদি ভোটটা না দিই তাহলে একদম হয়তো আমার নামটাই থাকবে না এবং আমার অস্তিত্বে দেখুন মানুষের আইডেন্টিটি থাকে। একজন অনেক পয়সা যারা আছে ধনী ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন ভোট দেওয়ার প্রবণতা কম, তাদের কাছে যেই আসুক কি আসুক না আসুক
কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে এখন যেসব প্রশ্নগুলো আসছে যে আগামী দিনে বিভিন্ন জায়গায় ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে ভোটার আইডেন্টিটি কার্ড চাইছে, এরকম শোনা যাচ্ছে। তো এই যে অস্তিত্বের একটা সংকটের সামনে এনে দাঁড় করিয়েছে, সেই অস্তিত্বের সংকটের মধ্যে ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হবে বা কিভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা বুঝতে পারবো, 4 তারিখে বুঝতে পারবো। কিন্তু তার আগে আমরা বলছি যে এটা কিন্তু আগে কোনোদিনও স্বাধীনতার পরে যে আমি বৈধ ভোটার, আমার অস্তিত্বের সংকট তৈরি হলো ভোট দেওয়ার ক্ষেত্রে, এই পরিবেশটা কিন্তু নতুন আর কি। আমি ডক্টর হালিমের কাছে পরে আসবো, আমি তার আগে একটু আশফাক ভাইয়ের কাছে যাই। আশফাক আহমেদ, আপনার কি মনে হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গের আজকে যে নির্বাচন যা হচ্ছে, নরেন্দ্র মোদীজি এখানে বারবার আসছেন এবং বলছেন যে আমার মোদির গ্যারান্টি, এবং আসবেনও 12টা সভা করার কথা। হ্যাঁ, মোদির গ্যারান্টি। আমার কথা হচ্ছে মোদির গ্যারান্টি ইজ ইকুয়াল টু জুমলার ওয়ারেন্টি। এই যে নরেন্দ্র মোদী সরকার এক এক জুমলা বিহার বা বিভিন্ন রাজ্যে দিয়ে গেছেন, মানুষ কিন্তু বাংলার মানুষ যথেষ্ট সচেতন। আজকে দেখুন না, ওষুধের আজকালে বেরিয়েছে দাম বাড়ছে ওষুধের। আপনার 900টি জীবনদায়ী জরুরি ওষুধের দাম বাড়তে চলেছে, এবং সেটা কি করছে, ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের অধীনে থাকা এটাকে অ্যাপ্রুভ করেছে। হ্যাঁ, আমরা প্রায় সপ্তাহ দুয়েক আগে এটা যখন ঘোষণা হয়েছিল সেই সময় দেখিয়েছিলাম একদম। তারপরে দেখুন, মার্চে এলপিজির ব্যবহার কমেছে। গোটা ভারতবর্ষের যে চিত্রটা, এই যে মহিলা ক্ষমতায়নের যে কথা বলছিলেন মোদিজি, এখানে মহিলাদেরকে আবার চুলাতে নিয়ে যাচ্ছেন, চুলাতে সেই হাওয়া দেবেন এবং চোখ মুখ খারাপ হবে। তো 8.1 থেকে নেমে 2.219 মিলিয়ন টন হয়েছে। তাহলে ভারতবর্ষের যে মূল ইস্যু, এটা কিন্তু এখনকার, যেমন বললেন দাদা, যে জেনজিরা বুঝে গিয়েছেন, এটা বুঝে গিয়েছেন। ইভেন প্রচুর পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে তারাও কিন্তু ফোন করছেন, আমাকে বলছেন যে টিকিটের কোনো রকম কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, মানে অ্যাপ্রুভ করে দেওয়া যায় কিনা। আমি নিজে যেহেতু কলকাতায় থাকি, কিন্তু আমার মফস্বল অর্থাৎ মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় আমার বাড়ি, আমিও যাচ্ছি ট্রেনের টিকিট কেটে, আমাকেও যেতে হচ্ছে। আমি 22 তারিখে যাব এবং ভোট দিয়ে আবার ফিরে আসবো এবং পার্টির যা কাজ সেটা করব। তো এখানে বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দিতে চাইছেন। এবং আরেকটা ইস্যু এখানে, 27 লাখ আন্ডার এডুকেশন, টোটাল 90 লাখ। ওর মধ্যে আমি বাকিটা বাদ দিলাম, ওটাকে আপনি বলছেন মৃত বিভিন্ন জিনিসে নিয়ে যাচ্ছেন, স্থানান্তরিত ভোটার। কিন্তু 27 লক্ষ লোক, আমি গ্যারেন্টি দিয়ে বলতে চাই যে এই একটা লোককেও ভারতীয় বেনাগরিক বলতে পারবেন না, ভোটার বলতে পারবেন না। কেন? মোদী সরকার এটা প্রমাণ করতে পারবে না। ওই কারণেই এই ইলেকশন কমিশনকে দিয়ে এই জালটা ফেলে দেওয়া হয়েছে, এবং তাদের হৃদয়ের মধ্যে যে ক্ষত তৈরি হলো, সেটা কিন্তু আগামী শুধু 2026-এর বিধানসভা নির্বাচনে নয়, বরং 2029-এর লোকসভা নির্বাচনেও তা কিন্তু ফলাফলে দেখা যাবে। তো বাংলার মানুষ একদিকে সমস্ত এসেনশিয়াল কমোডিটিস থেকে শুরু করে দেশের যে মোদিজি ডায়লগ দিয়েছিলেন যে দেশ কা পয়সা गिरता है तो देश का प्रधानमंत्री का भी इज्जत गिरता है। তো নরেন্দ্র মোদীজির ইজ্জত কি গিরে যায়নি? কেমন নির্লজ্জ প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর আমরা যে চেয়ারটা তাকে সম্মান করি, কিন্তু সেই চেয়ারে একটা অযোগ্য এক লোক বসে গিয়েছেন, এবং সেই লোকটা নারী ক্ষমতায়নের কথা বলে মানুষকে ভাউতাবাজি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটাও তারা ফেল হয়েছে। আমি বলে রাখি, এখানে এই পয়েন্টটা অ্যাড করে দিই যে 2010 সালে 1996 যতদূর আমার মনে পড়ছে, এই দুই সময় যখন কংগ্রেস সরকার এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে আসার চেষ্টা করেছিলেন, তখন কিন্তু বিজেপি এর সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন। এবং আপনি দেখুন, অমিত মালব্য থেকে শুরু করে যারা বিজেপির বড় বড় নেতা, তারা টুইটগুলো ডিলিট করছেন, সেই সময়কার লেখাগুলো এইগুলো সব ডিলিট করছেন, কারণ তারা যে নারী বিরোধী। এবং আমি এখানে জুড়ে নিয়ে আসি যে মোদী সরকার আসলে চাইছিলেন যে এসটি, এসসি, ওবিসি এই তারা যেন অধিকার না পায়, কারণ ডিলিমিটেশন এখানে
আমার প্রথম প্রশ্ন হচ্ছে ডিলিমিটেশনটা কেন জুড়ে দেওয়া, বেশ। শর্ত কেন করে বেশ দেওয়া? বেশ, আমি আসবো ওই প্রসঙ্গটায় আসবো, কারণ এটাও একটা ইস্যু এবারের মহিলা সংরক্ষণ বিল, যে বিলটি শেষ পর্যন্ত আর পাশ করা যায়নি, সেটাও একটা ইস্যু অবশ্যই এবারের ভোটে পাশ হয়েছিল। এটা হতে পারে। হ্যাঁ, 2023 23-এ পাস হয়েছিল, আবার নতুন করে পাস হলো। নতুন পাস করে। কোনো কারণ এবং তার ছিল সঙ্গে না। লিমিটেশনটা 23টা elected 850 করে আছে। দিলেই হতো। 850টার ক্ষেত্রে এই 23 কথাটা আমি খুব আসবো। গুরুত্বপূর্ণ। 23-এরটা ইলেক্টেড করে দিলেই না হতো। না না, এবারে এটা কেন, এই যে আমাদের জনগণনা প্রতি 10 বছরে হয় সেন্সাস, যেটা তো সেন্সাস রিপোর্টটা যদি আপনি এখন যদি করতে হয় তাহলে তো 2011টা বেশি আর ধরতে হবে একদম প্রতি দশকে তাহলে এবারে 2011 পরে আমাদের হতে পারেনি, 2021-এ হতে পারেনি, 2026-এ হওয়ার কথা। তো তারপরে আমরা জনগণনার পরে আমরা ডিলিমিটেশন যেতে পারি, কিন্তু এখন যে ডিলিমিটেশন যাওয়ার কারণটা হচ্ছে, কারণ ওই বিজেপি সরকার জানেন যে ওই 545টা থাকলে তারপরে যদি 1/3 যদি পাস হয়ে যায় তাহলে তাদের নিজেদেরও আসনগুলো হারাতে হবে। তো এইগুলো হতে পারে। এর পেছনে কি Indirectly- কি ক্যালকুলেশন রয়েছে সেদিকে পরে আসবো। আমি অবশ্যই আগে অধ্যাপক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব, যে এবারের ভোটের আমরা একদম শুরুতেই অধ্যাপক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে এবারের ভোটের ইস্যুগুলো ঠিক কি হতে পারে। এই যে আলোচনার মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাইরেও কি কোনো ইস্যু রয়েছে, আপনার কাছ থেকে শুনতে চাইব। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। যেটা প্রথমেই বলি যে দুটো ট্যাগলাইন দিয়ে আমি শুরু করি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কিন্তু ভোটাধিকারের একটা সংখ্যাতত্ত্ব এবং বৈধ ভোটারের একটা যাচাই করার একটা প্রক্রিয়া। এটার সঙ্গে কিন্তু নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। যাদের ভোটে নাম নেই তাদের কিন্তু মানে দেশের আইন অনুযায়ী এবং এসআইআর এর প্রভিশন অনুযায়ী কিন্তু তার সাথে নাগরিকত্ব চলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ধরনের একটা গুজব বাজারে ছাড়া হচ্ছে, কেউ বা কারো শঙ্কিত হচ্ছেন। ডেফিনেটলি প্রান্তিক মানুষ, গরিব মানুষজন হয়তো বুঝতে পারছেন না, তারাও অ্যাপ্রিহেন্সিভ হয়ে যাচ্ছেন। সেই জন্য আপনাদের এই চ্যানেলের মারফত আমি বলছি, যেটা দেশের সংবিধান অনুযায়ী এসআইআর এর সাথে কিন্তু নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কিন্তু অত্যন্ত একটা সঠিক পদক্ষেপ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, যে 2002 সালেও হয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে হয়েছে। কারণ আমাদের যেটা প্রথমেই বুঝতে হবে যে আমাদের দেশের যারা নাগরিক তারাই ভোট দেবেন, নাগরিকের বাইরে একটা মানুষও ভোট দেবেন না। যারা প্রকৃত ভোটার, যাদের নাম এখন ওই ট্রাইব্যুনালের মারফত যেতে হচ্ছে, এবং তাদের মধ্যে যদি জেনুইন ভোটার থাকেন এবং তাদের যদি ভোটাধিকার থেকে তারা দিতে না পারেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের জিনিস হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই দায় ইলেকশন কমিশনের উপর বর্তায়। বাট অন দ্য কন্ট্রারি, এটাও ঠিক, যারা বেআইনিভাবে এই ভোটার তালিকায় ছিলেন, আমি একদম তথ্য পরিসংখ্যান দিয়ে বলছি যে প্রথমবার যখন ফার্স্ট যে লিস্টটা বেরোয়, সেই লিস্টে প্রায় 63 লক্ষ বাদ যায়। সেই 63 লক্ষের মধ্যে একদম স্পেসিফিক্যালি 40-এর ওপর প্রায় 41 লক্ষ প্লাস, এক্সাক্ট অ্যামাউন্ট আমার মনে নেই, সংখ্যাটা আমার মনে নেই, কিন্তু 41 লক্ষ প্লাস হচ্ছে মৃত ভোটার। এই মৃত ভোটারদের কিন্তু কোনো অধিকারই নেই, এবং যারা কিন্তু 2021 সালে ভোটার লিস্টে ছিলেন, এবং এই মৃত ভোটাররা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন, হয়তোবা ডেফিনেটলি করেছেন, যেহেতু তাদের নাম ছিল ভোটাধিকারে। তার মধ্যে যদি 60% ভোটাধিকার প্রয়োগ করে থাকেন, সেটা একটা মহা ম্যাল প্র্যাকটিস হয়েছে, ভয়ঙ্কর ম্যাল প্র্যাকটিস হয়েছে। এছাড়াও এরকম প্রায় স্থানান্তরিত ভোটারও কিন্তু 10-15 লক্ষ পাওয়া গেছে। এনুমিনেশন ফর্ম যখন বিএলওরা বাড়ি বাড়ি যায়, তাদের খুঁজে পাওয়া যায় না, এবং তাদের যখন ডেকে পাঠানো হয় তারা আসেন, ফলে তাদের অস্তিত্ব নেই। সুতরাং শান্তনবাবু বোঝার চেষ্টা করুন যে 40 থেকে 45 প্রায় 50 লক্ষ ভোটারের অস্তিত্ব ছাড়াই তারা কিন্তু ভোট দিয়েছেন। ওই মজা করে একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল না, যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় সল্ট থেকে 2-3 বার ভোট দিতে এসেছিলেন, 2021 সালে উনি ভোট দিতে এসেছিলেন। সুতরাং এই জিনিসটা কিন্তু যেটা হয়েছে সেটাকে আমি সমর্থন করি। এই যে সমস্ত ফেক ভোটার, মানে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার যারা চলে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত সঠিক সিদ্ধান্ত। বাট এটাও ঠিক, যদি সত্যি কোনো জেনুইন ভোটার বাদ পড়ে গিয়ে থাকে, সেরকম দু একটা ইনস্ট্যান্স তো অনেক হয়েছে, সেটাও কিন্তু ভুল হয়েছে। কিন্তু এসআইআরটা কিন্তু অত্যন্ত দরকার আমাদের মতো দেশে, স্পেশালি যেই সমস্ত রাজ্যগুলোর সঙ্গে বিদেশি রাষ্ট্রের বর্ডার আমরা শেয়ার করছি, সেটা বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, ভুটান হতে পারে, ইভেন দক্ষিণ ভারতেও যদি কোনো, দক্ষিণ ভারতে নেই এক্স্যাক্টলি, বাট আমাদের কাশ্মীরের দিকে রয়েছে, আমাদের উত্তর ভারতে রয়েছে। সুতরাং ভারতবর্ষের একটা এমনই ভৌগোলিক অবস্থান যে ভারতবর্ষের সঙ্গে অনেক প্রতিবেশী রাষ্ট্রের বর্ডার শেয়ার হচ্ছে, এবং অনুপ্রবেশ, ইনফিলট্রেশন কিন্তু আমাদের দেশে একটা ভেরি বেসিক প্রবলেম। সুতরাং এই এসআইআর এর আবহে ভোট হচ্ছে, এবং যারা প্রকৃত ভারতবাসী, প্রকৃত পশ্চিমবঙ্গবাসী, তারা অত্যন্ত যারা রেশনাল, তারা কিন্তু এটাকে মেনে নেবেন। কিন্তু আবার বলছি, আমি আবার রিপিট করছি, যদি কোনো জেনুইন ভোটার বাদ করে থাকেন, সেটা অত্যন্ত অনেক। এবার আসুন, এবারের ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই হচ্ছে যে
বর্তমান যারা শাসক রয়েছেন তাদের বিরুদ্ধে একটা অসম্ভব রকম দুর্নীতির অভিযোগ হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে, বহু ক্ষেত্রে সেগুলো প্রমাণিত হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে প্রমাণিত হয়নি, কিন্তু একটা অসম্ভব রকম অ্যান্টি ইনকামবেন্সি জিনিস হতে চলেছে পশ্চিমবঙ্গে এবারের ভোটের ক্ষেত্রে। আপনি দেখুন গুড গভর্নেন্স, নারী সুরক্ষা, বিভিন্ন ইনসিডেন্ট দিয়ে বলা যেতে পারে, মানে এটার জন্য আপনাকে একটা আলাদা প্রোগ্রাম করতে হবে। বকখালি, হাঁসখালি, কামদুনি, পার্ক স্ট্রিট, আরজিকর, ল কলেজ, দক্ষিণ কলকাতার ল কলেজ, নারী সুরক্ষা, প্রাইমারি টেট, এসএসসি, রিক্রুটমেন্টের দুর্নীতি। পশ্চিমবঙ্গের ইতিহাসে বোধহয় প্রথমবার হয়েছে যে 2 থেকে 3 জন মন্ত্রী জেলে গেছেন, বহুদিন জেলে ছিলেন, প্রাথমিকভাবে প্রাইমা ফেসি রিপোর্টে প্রমাণ হয়েছে, ওই জন্য তাদের জেল খাটতে হয়েছে, পরবর্তীকালে তারা বেল পেয়েছেন। কিন্তু এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত এটা পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত লজ্জাজনক যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী জেলের ভেতরে রয়েছেন, খাদ্যমন্ত্রী জেলে রয়েছেন, এবং একটা ম্যাসিভ করাপশন। চাকরির ক্ষেত্রে ভয়ানক দুর্নীতি হয়েছে, হাজার হাজার জেনুইন প্রার্থী তারা রাস্তায় ঘুরে বেরিয়েছেন, উল্টে শাসক বলপূর্বক তাদের প্রোটেস্টকে আটকানোর চেষ্টা হয়েছে। এটা সারা ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবী পর্যন্ত দেখেছে। এছাড়া আপনি দেখুন এই ডিএ মামলা, রাজ্য সরকারের যারা জেনুইন এমপ্লয়ি তাদের দিয়ে দেওয়া হয়, এবং সুপ্রিম কোর্ট থেকে সুনির্দিষ্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও সেক্ষেত্রেও কিন্তু নানা রকম অভিযোগ উঠছে, এবং ওই সংগঠনের তরফ থেকে যারা বলা হচ্ছে এবং মামলা মোকদ্দমা করা হচ্ছে। এবার দেখুন আইন শৃঙ্খলা থেকে বারবার আমরা বলছি ভারতবর্ষ একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি প্রদেশ। 100% ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী রাজ্যের কিছু ক্ষমতা আছে, কেন্দ্রের কিছু ক্ষমতা রয়েছে ডেফিনেটলি। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে এই ওয়াক অফ ইস্যু, তারপরে আপনার সিএ ইস্যু, এনআরসি ইস্যুতে একটা অদ্ভুত রকম একটা অ্যানার্কি তৈরি হয়েছে আমাদের রাজ্যের মধ্যে, মুর্শিদাবাদ এবং মালদাতে। আপনারা দেখেছেন শামশেরগঞ্জের ইনসিডেন্ট, আপনারা দেখেছেন গোথাবাড়ির ইনসিডেন্ট, আপনারা বেলডাঙ্গার ইনসিডেন্ট দেখেছেন। মিথ্যে গুজব ছড়িয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, রেলের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে, মানুষকে ত্রস্ত করা হয়েছে। সুতরাং এত ঘটনা নিয়ে কিন্তু একটা এবারের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। একেবারে এবারের ভোটে অনেকগুলো ইস্যু রয়েছে, আমি আসবো অধ্যাপক বন্দ্যোপাধ্যায় আপনার কাছে, অবশ্যই আসবো। আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলোর মধ্যেও আসতে হবে। বিরতির কাছাকাছি এগিয়ে আসছে, কিন্তু তার আগে আমাকে একবার অবশ্যই ডক্টর হালিমের কাছে যেতে হবে। তো জয়নি, একটা বিষয় বলুন, সেটা হচ্ছে যে এই যে আপনারা প্রার্থীদের যে হলফনামা, সেই হলফনামাগুলোকে বিচার করেন এবং সেগুলোর ভেতরে একটা তুলনামূলক আলোচনা করেন, কে কতগুলো ফৌজদারি মামলায় যুক্ত ছিলেন বা তার সম্পত্তির পরিমাণ কত, সেই সম্পত্তি বা আয় কোথা থেকে আসছে, কি বৃত্তান্ত। সবাই কি খুব স্বচ্ছ? এই 294টা আসনের মোটামুটি তালিকা আজকে আপনারা প্রেস কনফারেন্স করে বের করে দিলেন। দেখুন, প্রথমত আপনি বলছিলেন এবারের ভোটের ইস্যু কি। সববারের ভোটেই একটা ইস্যু আমাদের মতন সংগঠনের কাছে থাকে, সেটা হচ্ছে যে ভোটে ইনক্রিজিং মানি অ্যান্ড মাসল পাওয়ারের যে প্রভাব, সেটা। তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নটা আমার জন্য রেলেভেন্ট, যে স্বচ্ছতার কথা বলছেন, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে, এবং এছাড়াও যে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটসের টিকিট দিন, সেই জায়গা থেকে আমরা পরিসংখ্যানের কথা বলছিলেন। পরিসংখ্যানগতভাবে দেখতে পাচ্ছি যে 23% এমন ক্যান্ডিডেট রয়েছেন, সামগ্রিকভাবে সব ক্যান্ডিডেটদের মধ্যে 23% বিভিন্ন রাজনৈতিক দলে কম বেশি আছে, অনেকটাই কম বেশি হেরফের আছে। তো সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে নানান রকম ফৌজদারি মামলা চলছে। আমরা মহিলা সংরক্ষণ বিলের কথা বলছি, তার পাশাপাশি এমন বহু ক্যান্ডিডেট রয়েছেন যাদের বিরুদ্ধে মহিলাদের সঙ্গে করা অপরাধ সংক্রান্ত মামলা, ধর্ষণের মামলা, এক মহিলাকে একাধিকবার করা ধর্ষণের মামলা, এগুলো রয়েছে। সুতরাং একটা প্রেক্ষাপট হিসেবে একজন প্রার্থী হিসেবে এটা তো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হলো না। অন্যদিকে যদি টাকা পয়সাগতভাবে আমরা দেখি, আমরা দেখব যে টাকার পরিমাণ বাড়ছে, অ্যাভারেজ অ্যাসেট, যেটা ক্যান্ডিডেটসের অ্যাভারেজ অ্যাসেট বাড়ছে, কোটিপতিদের সংখ্যাও বাড়ছে, দল সমস্ত দলেই বাড়ছে, দলের মধ্যেও কম বেশি রয়েছে। তো সমস্ত নির্বাচনেই আমাদের দেশে মানি এবং মাসল পাওয়ার একটা বড় পাওয়ার, সেইটা আগেও ছিল, এবারও আছে, সেটা একটা ইস্যু, অবশ্যই সেটা একটা ইস্যু। তবে আপনাদের এই আলোচনার পরিপ্রেক্ষিতে দু একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এসআইআর এর প্রসঙ্গ সবাই আলোচনা করলেন। এসআইআরকে চ্যালেঞ্জ বলবো না, এসআইআর সংক্রান্ত প্রথম কেসটি সুপ্রিম কোর্টে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস করে, আমি যে সংগঠনের সাথে এই রাজ্যে যুক্ত, এবং সেটা বিহারের যখন এসআইআর শুরু হচ্ছিল সেই সময়।
সেই কেস এখনো চলছে, এর সাথে আরও অনেক কেস যুক্ত হয়েছে যেটা চলছে। তো এসআইআর এত অল্প সময়ে নির্বাচনের আগে হুড়োহুড়ি করে করা, বহু মানুষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়ে আছেন, তাদের সেই জায়গাতে ঝুলিয়ে রেখে ভোটদান, সেইটা একটা অবশ্যই বড় ইস্যু এবারে। কারণ ভোটার কমিয়ে ভোট সেটা কিভাবে হয় সেটা একটা বড় কথা। আর এই যে বলা হচ্ছে যে এত মানুষ নাকি মানে পুরো ভোটার তালিকার মধ্যে এত গন্ডগোল ছিল, এইটার দায়িত্বটা কার? এটা দায়িত্বও তো নির্বাচন কমিশনের, কারণ সামারি রিভিশন যাকে আমরা বলি, সবসময় সামারি রিভিশন হয়। এছাড়া প্রত্যেকটা পার্লামেন্ট এবং বিধানসভা ইলেকশনের আগে একটা রিভিশন হয়, আর 2002 ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল। এইভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোথাও হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বিশেষভাবে হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, সেটাও আমরা এইভাবে কোথাও দেখতে পাইনি। সুতরাং সাধারণ মানুষের মনে এটা থাকবে। আমরা যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, আমরা আজকে সোশ্যাল মিডিয়ার কথা বলছি, সেখানে দেখি মানুষ, আপনারা সঠিকভাবেই বলছিলেন, মনে করছেন ভোট এবার দিতে যেতেই হবে, এবারে ভোট না দিলে আমার নামটা কাটা পড়ে যাবে। এবং আর অনেকেই বলছেন যে আমি তো প্রতিবেশীর সাথে ভোট দিতে যেতাম, এবার আমার নাম ট্রাইব্যুনালের অপেক্ষায়, আমাকে ভোট দিতে আমি ভোট মানে আর আমার প্রতিবেশী ভোট দিতে যাবে। আর আরেকটা ইস্যু আমার মনে হয়, আমি ডক্টর হালিমের কাছে আসবো বিরতির পরে, কিন্তু একটা ছোট্ট বিরতি নেবার সময় হয়ে গিয়েছে। বিরতির ওপারে ফিরে আসছে, আরও কিছু রয়েছে ভোটের ইস্যু, সেই সব ইস্যুগুলো নিয়ে আসবো। অবশ্যই আপনারা যে ইস্যুগুলো বললেন সেগুলো তো থাকবেই, সেই সঙ্গে সঙ্গে এই প্রতিবেদকের কিছু ইস্যু তো থাকবে, সেই ইস্যু থাকবে। বিরতির ওপারে সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম বঙ্গযুদ্ধ 2026-এর এই পর্বে। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন, আরও একবার তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে দূরসঞ্চারের মাধ্যমে যুক্ত হয়েছেন অধ্যাপক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, আরও একবার স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ভাস্কর সিংহ রায়, স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের পক্ষ থেকে ডক্টর উজ্জয়িনী হালিম, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রবক্তা আশফাক আহমেদ, স্বাগত জানাই আপনাকে। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে ভোটের ইস্যু এবারে কী হতে চলেছে, দেখুন, ভোটে মানুষের তেমনভাবে কোনো ইস্যু লাগে না। মানুষ দেখে যে আমি ভালো আছি কিনা, অর্থাৎ আমি দুবেলা খেতে পাচ্ছি কিনা, আমি একটা ঘুমোবার জন্য নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছি কিনা, মাথার উপর ছাদ আছে কিনা, ঘরের চারপাশে চারটে দেয়াল আছে কিনা, আমার গায়ে পোশাক আছে কিনা, সেই পোশাকটা ছেঁড়া কিংবা ঠিকঠাক কিনা, সেই বিষয়টা দেখে। আমার ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারছেন কিনা, আমি হয়তো একটু ওপরের দিকে উঠলে আমি বছরে একবার দীঘা, পুরী, মন্দারমণিতে বেড়াতে যেতে পারছি কিনা, আমার আরেকটু ওপরে উঠলে বাড়িতে একটা মোটর বাইক আছে কিনা, আরেকটু ওপরে উঠলে একটা 4 চাকার গাড়ি আছে কিনা। এই সব বিষয়গুলো হচ্ছে মানুষের চাহিদা, বেসিক চাহিদা। একটু একটু করে ওপরে ওঠে, একেবারে দরিদ্র মানুষ থেকে একেবারে উচ্চবিত্ত, একেবারে উচ্চকোটির মানুষ যারা ক্রিমি লেয়ারে বসে আছেন, তারা পর্যন্ত ভোট নিয়ে মাথা ঘামান। ঠিক কারা মাথা ঘামান? তাঁরা যাদের সরকার বদলালে মাথার উপর চাপ পড়ে, যাদের সরকার বদলে গেলে এখন যে সুবিধাটা পাচ্ছি পরবর্তীকালে সেই সুবিধাটা পাবো কিনা তা নিয়ে সন্দেহ বাড়ে, সংশয় বাড়ে, তাঁরা ভাবেন ভোট নিয়ে। আর ভাবেন কারা? যারা এই ভোট প্রক্রিয়ার সঙ্গে একেবারে সম্পৃক্ত, জড়িত, সেই রাজনৈতিক মানুষজন, যারা এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন, কে আসবেন বঙ্গে। তবে একটা বিষয় মনে হয়, বিভিন্ন বিষয় তো উঠে আসছিল, আমি ডক্টর উজ্জয়িনী হালিমের কাছে যাব, তার বক্তব্যটা সম্পূর্ণ হয়নি। তবে একটা বিষয় মনে হয় যে এবারের নির্বাচনে এই এসআইআর বা এই মহিলা সংরক্ষণ, এইসব বিষয়গুলো তো রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও একটা স্পেশাল বিষয় রয়েছে এবারে। সেটা হচ্ছে শুধুমাত্র ত্রিমুখী লড়াই আমরা এতদিন পর্যন্ত দেখে এসেছি, এমনকি 2024-এও যে বড় নির্বাচন, সাধারণ নির্বাচন, সেখানেও আমরা দেখেছি লোকসভায় ত্রিমুখী লড়াই। কেন? একদিকে ভারতীয় জনতা পার্টি, অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, অন্যদিকে বাম এবং কংগ্রেস একত্রে লড়াই করেছে, বাম দলগুলো, তাদের সহযোগী দলগুলো এবং জাতীয় কংগ্রেস। এবারে কিন্তু ছবিটা আলাদা। এবারে জাতীয় কংগ্রেস একেবারে আলাদা হয়ে 294টি আসনে তাঁরা লড়ছেন। আবার অন্যদিকে বামফ্রন্টের সঙ্গে সহযোগী বেশ কয়েকটি দল একত্রে তাঁরা লড়ছেন। কোথাও কোথাও বামেরা একাই লড়ছেন। এই জায়গাটা কোথায় কতদূর প্রভাব ফেলবে সেটাও একটা কিন্তু
চিন্তার বিষয়, ভাবনার বিষয়, এবারে মানে ভুরু কোচকানোর বিষয় নয়, কিন্তু মাথার ভেতরে চিন্তার বিষয়। আমি ডক্টর উজ্জয়িনী হালিম, আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি আপনারা ইস্যুর কথা বলছিলাম, Right. যে একটা ইস্যু যেটা আপনারাও আলোচনা করছিলেন, যে মহিলা সংরক্ষণ বিলের বিষয়টা। তো মহিলা সংরক্ষণ বিল তো পাস আগেই হয়ে গেছে, বর্তমানে যেটা রিজেক্টেড হলো পার্লামেন্টে সেটা ডিলিমিটেশনের সাথে লিঙ্কড একটা মহিলা সংরক্ষণ বিল। ওটাকে মহিলা সংরক্ষণ বিল বলতেই আমি নারাজ, ওটা অন্য জিনিস এবং সেটা সেই জন্যই রিজেক্টেড হয়েছে। তবে মহিলাদের প্রার্থী করা, এইটা তো কোনো বিলের দরকার হয় না, এটার জন্য বিলের জন্য অপেক্ষা করার দরকার হয় না। এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। চাইলে সমস্ত রাজনৈতিক দল সমস্ত 100% মহিলাকে ক্যান্ডিডেট করতে পারেন, ন্যূনতম 50%কে তো ক্যান্ডিডেট করতে পারেনি। আমাদের অ্যানালিসিস বলছে সামগ্রিকভাবে দুটো ফেজের যা প্রার্থীদের আমরা দেখলাম বিচার বিশ্লেষণ করে, মাত্র 13% মহিলা ক্যান্ডিডেটস রয়েছেন, মানে সব দল মিলিয়ে। সব দল মিলিয়ে। এর মধ্যে ধরুন আমি যেটা ফেজ 1-এ দেখেছি, ফেজ 2-তে আমাকে অ্যানালিসিস করতে হবে। ফেজ 1-এ ছিল 11% মহিলা ক্যান্ডিডেট, সেই তার মধ্যে সবচেয়ে বেশি পার্টিগতভাবে যদি আমি দেখি তাহলে তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে 24 জন, তারপরে ছিল বিজেপি 15 জন, তারপরে ছিল জাতীয় কংগ্রেস 22 জন, তারপরে বিজেপি 15 জন, সিপিএম 15 জন, নির্দল অনেকে দাঁড়িয়েছেন, অনেক মহিলারা দাঁড়িয়েছেন, আর অন্যান্য পার্টির মধ্যে ছোটোখাটো পার্টির মধ্যে ভাগ করে রয়েছেন। তো সামগ্রিকভাবে পার্টিগতভাবেও 20-22%-এর বেশি মহিলা ক্যান্ডিডেট কেউ দেননি। আমরা 33% মহিলা সংরক্ষণের কথা বলছি। তো রাজনৈতিক সদিচ্ছার একটা বিষয়, এই তথ্যগুলো আমরা যখন জনসমক্ষে রাখি, আমরা আশা করি মানুষ এই আঙ্গিক থেকেও ভাববেন এবং এগুলো ভোটের ইস্যু হয়ে উঠবে। শুধু মানে যেটা আসলে যেখানে সমাধান জায়গাটা, যেটা করলে হয় সেটা না করে অন্য বিষয়ে মানুষজনকে নিয়ে যাওয়া। এছাড়া যেটা না বললেই নয়, এবং নিশ্চয়ই আপনাদের আলোচনায় আসবে, এবারের পশ্চিমবঙ্গের একটা বড় ইস্যু পোলারাইজেশন পলিটিক্স। যেভাবে মেরুকরণ হচ্ছে, যেভাবে এটাও আমাদের একটা, এটার উপরেও আমরা পরবর্তীতে প্রতিবেদন হয়তো প্রকাশ করব, যে ক্যাম্পেইন, রাজনৈতিক ক্যাম্পেইন যেটা হচ্ছে, সেখানে যে ধরনের ভাষণ হচ্ছে তার মধ্যে যত শতাংশ ঘৃণা ভাষণ হচ্ছে, যেগুলো সম্পূর্ণভাবে আমি যদি মডেল কোড অফ কন্ডাক্ট মেনে চলি, ক্যাম্পেইনের কোড অফ কন্ডাক্ট মেনে চলি, নির্বাচন কমিশনের বানানো কন্ডাক্টের কথাই বলছি, সেই জায়গায় সেটার সাথে একেবারেই যায় না, সংবিধানের সাথেও যায় না, এটার সাথেও যায় না। এবং আপনি যেটা বললেন, সারাক্ষণ মানুষ, রাজনীতি দুরকম হতে পারে, একটা তো পজিটিভ হতে পারে, আমি আরো উন্নয়ন করব, দেশ রাজ্যকে আরো উন্নত করবো, আরেকটা হচ্ছে সেটাই কাম্য, আরেকটা ধরনের রাজনীতিও হয়, সেটা হচ্ছে ভয়ের রাজনীতি। সারাক্ষণ মানুষকে যদি আমি তার অস্তিত্ব, সেটা আমি কোনো রাজনৈতিক দল নির্বিশেষে বলছি, এই রাজনীতিতে যদি হয় যে আমি মানুষকে একটা অনিশ্চয়তা এবং তার অস্তিত্বের সংকটের মধ্যে রেখে রাজনীতি করব, এটাও হয়। তো এই রাজনীতি বনাম উন্নয়নের রাজনীতি, সত্যিকারের উন্নয়নের আমি রাজনীতি। ডক্টর হালিম আপনার কথার সূত্র ধরে একটা উদাহরণ দিতে চাইছি, সেটা হচ্ছে একদম ছোট, আমি তখন অনেক ছোট, সেই সময় আমরা দেখেছি এরকমটা, যে দুটি পাড়া, সেই দুটি পাড়ার এক একটি পাড়ার এক একজন মস্তান, সে মস্তান শব্দটাই ব্যবহার করছি আমি, যদিও মস্তান শব্দটা আনপার্লামেন্টারি শব্দ, কিন্তু সেই মস্তান তারা সেই পাড়াটাকে কন্ট্রোল করেন। মাঝে মাঝে সেই পাড়া দুটোর মধ্যে গোলমাল বাঁধে এবং সেই গোলমাল বাঁধার ফলে সেখানে রক্তারক্তি, বোমা, গুলি, অনেক কিছুই হয়। সেই ছবিটা তো এই মুহূর্তে আমরা 2026-এ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কোথাও কোথাও দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু নিয়মিত নিরন্তর দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি না রক্তাক্ত অস্ত্র হাতে কেউ আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে, কাউকে আমি দেখতে পাচ্ছি না হাতে বোমা নিয়ে, পেটো নিয়ে, যেটাকে পেটো বলা হয়, ক্রুড বম যেটাকে বাংলায় পেটো বলা হয়, সেই ক্রুড বম নিয়ে কেউ একজন কাউকে ছুটতে যাচ্ছেন। সেই ছবি যেগুলো ছোটোবেলায় দেখেছিলাম, সেই ছবিগুলো তো এখন আর নেই। এই সময় যখন আমার দাড়িতেও পাক ধরেছে, 28 বছর পেরিয়ে 29 বছরে পড়েছে আমার সাংবাদিকতা জীবন, তখন তো এই বদলগুলো নজরে আসবেই। আরেকটা বিষয় আপনার কথার সূত্র ধরে বলবো, সেটা হচ্ছে এই মুহূর্তে লোকসভায় কতজন মহিলা এমপি রয়েছেন। কুণাল ঘোষ তার একটি পোস্ট করেছিলেন গতকাল, আমি সেই পোস্টটি থেকেই বলছি। 240 জন সাংসদ রয়েছেন বিজেপির, তাদের মধ্যে 31 জন মহিলা, অর্থাৎ 12.90%। তারপরে রয়েছে 98 জন সাংসদ রয়েছে কংগ্রেসের, তাদের 14 জন রয়েছেন মহিলা সাংসদ, 14.30%। যেখানে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ, তাদের মধ্যে 11 জনই মহিলা, তাদের সাংসদের শতাংশ হচ্ছে 37.90%।
সুতরাং তৃণমূল কংগ্রেস গত পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি বলেছেন যে পুরসভা বা লোকাল বডি যে পঞ্চায়েতগুলো, সেখানে তো আমরা সংরক্ষণ দিয়েছি, প্রায় 50% মহিলা সেখানে আমরা রেখেছি। আর অন্যদিকে লোকসভা বা রাজ্যসভা, লোকসভায় 37%-এরও বেশি, 38%-এর কাছাকাছি, 46% প্রায় রাজ্যসভায় সেখানে রয়েছে মহিলারা, যেখানে মনোনয়নের সুযোগটা পাওয়া যায়। কিন্তু বিধানসভায় কি সেক্ষেত্রে কমে গেল খানিকটা? আমি ভাস্কর, আপনি যখন বলছিলেন যে একজন মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখে, রাইট, অনেক মানুষ চায় যে সমাজ পরিবর্তন করতে, এই সমাজের কাঠামোটাকেই পরিবর্তন করতে চায়। না এবার বদলে দেবো ভোট দিয়ে। না আমি বলছি, আচ্ছা, সেই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখা মানুষরাও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করা শুরু করেছে। আমরা দেখছি এমন একটি দল CPIML, তারা একসময় নির্বাচনে বিশ্বাস করতো না, তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে অংশগ্রহণ করেছেন, বা বিভিন্ন বামপন্থী দল তারাও। এবং অনেক মানুষ যেটা দেখেন যে তার পক্ষে তো সমাজটা পরিবর্তন করা সম্ভব হচ্ছে না, যে সমাজের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন মানে ফাংশন করার বা তাদের কিছু কিছু মানে নীতি আছে, তারা কিছু কিছু জিনিস ফলো করে, সেটা কার কাছে বেনিফিশিয়াল কার কাছে নয়। মানে আম্বানি আদানির ভোট দেওয়ার কারণ আর নিশ্চিতভাবে একজন সামান্য শ্রমজীবী মানুষ তার ভোট দেওয়ার কারণ রিক্সা চালান তাহলে আমাদের সমাজে কাদের সংখ্যা বেশি? গরিব মানুষের সংখ্যা বেশি নিঃসন্দেহে। আমাদের পশ্চিমবঙ্গে যদি আপনি প্রান্তিক মানুষ, কৃষক বলুন, শ্রমজীবী মানুষ বলুন, তারা ভোট দিতে চায় কিসের জন্য? যে আমি যে অবস্থায় আছি সেই অবস্থাটা একটু ভালো হতে পারে কাদের শাসনে, এবং যে অবস্থায় আছি তার থেকে খারাপ পরিস্থিতি যাতে পড়তে না হয়। এর মধ্যে প্রধান যে ব্যাপারটা আমরা মাথায় রাখি যে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান। হ্যাঁ অবশ্যই। এখানে শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন, মিসেস হালিম যেটা বলছিলেন, যে একটা ঘৃণাসূচক বিষয় যে আমার পাশে যে থাকেন তার ধর্ম, জাত, তার একটা কোনো কিছু, তার যা কিছুর জন্য আমাকে তাকে ঘৃণা করতে হবে তার ওই বৈশিষ্ট্যের জন্য, এরকম একটা কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানে আপনি, আপনার পরিচয় হচ্ছে যে কোন ধর্মের, আপনার পরিচয় হচ্ছে আপনি কিভাবে যাপন করেন, আপনার পরিচয় কিন্তু আপনার মানবিক কতটা, আপনি মানুষের জন্য সাহায্য কতটা করেন বা কিছু, এটা নয়। তাহলে এটা একটা বিভেদকামী বিষয়, যে বিষয়টার জন্য কিন্তু সাধারণ মানুষ, আপনি দাঙ্গা পরিস্থিতি হলে বড় লোকেদের থেকে গরিব মানুষদেরই কিন্তু বেশি আক্রান্ত হয় বা তারা আহত হন, বা এগুলো দেখা গেছে। যেগুলো মানে ঘাস থাকে এটা একটা বিষয়, এটা এসছে যে এখানে বিভাজন, এই জায়গাটা থেকে একবার দেবাঞ্জন বাবুর কাছে যাবো, অধ্যাপক দেবাঞ্জন। শেষ হয়নি, আমি আসবো, অবশ্যই আসবো। সেটা হচ্ছে এই বিভাজন আরো বেশি করে দেখা যাচ্ছে, যেটা হয়তো বাংলায় তেমন ভাবে দেখতে পাওয়া যেত না। একটি বিশেষ দল বলে দিয়েছে যে আমরা ওই সম্প্রদায়ের ভোট চাই না, এটা অন রেকর্ড যে আমরা ওই সম্প্রদায়ের ভোট চাই না। তার মানে ভোটারদেরকে একটি দল দেখছে যে ওই সম্প্রদায় হলেই সেই সম্প্রদায়কে আমি পরিত্যাগ করছি, মানে তাদের কাছে চাইছি না। আমি দেবাঞ্জন বাবুর কাছে, এটা অন রেকর্ড। অধ্যাপক বন্দ্যোপাধ্যায়, আপনি যারা বললেন তাদের সাথে আমি অবশ্যই সহমত। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে আমরা ইউনিটি ডাইভার্সিটি, আমরা সবাই মিলেমিশে থাকবো। ধর্ম, জাতপাত এগুলো আমার ব্যক্তিগত জিনিস, সেগুলো আমরা ঘরে পালন করব। আমি সবুজ পছন্দ করি, কেউ কমলা পছন্দ করে, কেউ সাদা পছন্দ করে, খাদ্যাভাসও তাই। কিন্তু সমস্যাটা একটু অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে এই দোষে না সবাই দুষ্ট হয়ে গেছে। আমরা এই চ্যানেলে ডিসকাশন করে কিন্তু সমাধান করতে পারবো না। প্রথমত যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে সবাই কিন্তু ওই কাচের ঘরে বসে অন্যকে ঢিল ফিরছে। আমাকে বুঝতে হবে ভীষণ ভালোভাবে যে গুড গভর্নেন্স, রাজধর্ম, যখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতায় আসার পর সে তোষণ রাজনীতি শুরু করে, সবাই দোষী। বারবার বলছি, সবাই কাচের ঘরে থেকে অন্যকে ঢিল ছুটছে, এবং আমি যেই মাত্র কাচের ঘরে থেকে কাউকে ঢিল ছুঁড়ব, স্বাভাবিকভাবে পাল্টা ঢিলটা এসে পড়বে। এই পাল্টা ঢিল আসার সঙ্গে সঙ্গে আবার একটা পাল্টা ঢিল যখন হবে, এটাই কিন্তু ঘৃণার উদ্রেক হয়। এবং এই ঘৃণার উদ্রেকটা করার জন্য কিন্তু সমস্ত রাজনৈতিক দল কম বেশি দোষী, এবং তারা কিন্তু এই অ্যাপিসমেন্ট পলিটিক্স করেছেন, এবং তার কাউন্টার অ্যাপিসমেন্ট তৈরি হয়েছে। এই অ্যাপিসমেন্ট এবং কাউন্টার অ্যাপিসমেন্ট থেকে কিন্তু আপনাকে একটা জিজ্ঞেস করব, এখন যিনি প্রাইম মিনিস্টার তিনি রাজধর্ম পালন করেননি বলে, যখন তিনি চিফ মিনিস্টার ছিলেন একটি রাজ্যে, তার জন্য কিন্তু তার দলের প্রধানমন্ত্রী তাকে কিন্তু সতর্ক করেছিলেন এবং ভর্ৎসনাও করেছিলেন। সুতরাং রাজধর্ম পালন করাটা, এই প্র্যাকটিসটা মনে হয় একটি বিশেষ দলের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে থাকে না। বিশেষ দল না এটা। কাঁচের ঘরটা বলবেন না আপনি। গোদরা ইনসিডেন্টের পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী
আমাদের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কি বলেছিলেন সেই ব্যাপারটা প্রাণিধানযোগ্য এই বিষয়টা এই ক্ষেত্রে। না একেবারেই। এটা যখন ঠিক আবার একইভাবে এটাও স্মরণ করুন, যখন মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী ওপেন স্টেজে দাঁড়িয়ে বলছেন, যে ওনাকে সম্মান জানিয়েই বলছি, উনি যখন বলছেন যে একটি দলকে রক্ষা করার জন্য তারা যদি রেগে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন, আমি আপনাদেরকে সেভ করছি, সেটাও কিন্তু একেবারেই সমর্থনযোগ্য নয়। আপনি যে ইনস্ট্যান্সটা দিয়েছেন, আমি সেটাকে মান্যতা দিয়ে এটাকেও আপনাকে মান্যতা দিতে হবে। আমি তো বারবার বলছি দুপক্ষই দোষী, অ্যাপিসমেন্ট শুরু হলে কাউন্টার অ্যাপিসমেন্ট হচ্ছে, এবং এই দুটো জিনিসই অত্যন্ত অন্যায়। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, এই ধর্ম ভেদাভেদ ভারতবর্ষের রাজনীতি থেকে কিন্তু আপনি কি সেই আমাদের সংবিধান বিরোধী যেমন সেটা বলছে যে ভারত বিশেষ ধর্মের মানুষদেরকে পরিত্যাগ করতে হবে। অবশ্যই দরকার, কিন্তু এটা পার্শিয়াল হওয়া চলবে না, এটা ইম্পার্শিয়াল হতে হবে, সবাইকেই করতে হবে। সংবিধান হচ্ছে যে কোনো ধর্ম সবাইকে রেসপন্সিবিলিটি নিতে হবে, বেশি সম্মানের। সবাইকে আমি হাসপাতাল আমাদের কাছে আসবো, সেটা হচ্ছে যে অ্যাপিসমেন্টের কথা বলা হচ্ছে, খেয়াল করে দেখেছেন কিনা জানি না, যে অ্যাপিসমেন্টের কথাতেও অর্থাৎ এই যে পক্ষপাতিত্বের যে রাজনীতির কথা বলা হচ্ছে তাতেও কিন্তু একটা বাইনারি রয়েছে, খেয়াল করে দেখুন। দেখুন, হ্যাঁ, নিশ্চয়ই, ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টির সমর্থক যারা হন, তাদের মূলত আইডিওলজি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS, এবং RSS-এর যিনি গুরু গোলওয়ালকর, ওনার যদি লিটারেচারগুলো পড়ে দেখা হয় তো তার বীজ বপন করে গেছেন ঘৃণার, বিদ্বেষের। তো যারা বীজ বপন করে গেছে ঘৃণার, তারা কখনো মুহাব্বত, প্রেম, ভালোবাসা এর কথা বলতে পারে না। এখন বাংলা, প্রথমে আমি বলতে চাই যে বাংলা চোরকে ভাগাতে গিয়ে, চোরকে অবশ্যই ভাগাবে, তাই বলে ডাকাতকে কি নিয়ে আসবে? প্রশ্ন এখানে কেন? যে বাংলা যদি সিন্ডিকেট রাজ হয়, বাংলায় যদি, আমি লিস্ট দিচ্ছি, আমাদের চার্জশিটেও আপনারা পেয়েছেন হয়তো, লার্জ স্কেল ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয়েছে, সারদা চিট ফান্ড থেকে শুরু করে রিক্রুটমেন্ট স্কিম হয়েছে, উমেনকে মহিলাদেরকে প্রোটেকশন দিতে পারেনি। কিন্তু বিজেপি কি মধ্যপ্রদেশ, NCRB ডেটা বলছে মধ্যপ্রদেশে মহিলারা কতটা নিরাপত্তা আছে। NCRB ডেটার কথাই যখন তুললেন আশফাক ভাই, তখন বলতে হবে যে কেন্দ্রের এই মুহূর্তে ক্ষমতাসীন দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টির প্রায় 20টি রাজ্যে তারা ক্ষমতায় রয়েছেন। সেই সমস্ত রাজ্যগুলোতে মহিলাদের উপর অত্যাচারের যে ডেটা, সেই ডেটা যদি সামনে আনা হয়, আমরা গত পরশু দিনই একটা ছবি দেখিয়েছি, সেখানে প্রথম 10টি 2014 থেকে 2022 পর্যন্ত যে প্রথম 10টি রাজ্যের কথা উঠে আসছে লিস্টে, তার মধ্যে বাংলা কিন্তু নেই, পশ্চিমবঙ্গ নেই। পশ্চিমবঙ্গ রয়েছে 11তম স্থানে, আর 8টি, সেই 10টির মধ্যে 8টি হচ্ছে বিজেপি শাসিত রাজ্য, আর কেরল এবং ঝাড়খণ্ড রয়েছে তার মধ্যে। দেখুন, সুতরাং সেই জায়গা থেকে সেই এনসিআরবির ডেটাই যদি বলেন, সেই এনসিআরবির ডেটা কিন্তু অন্যরকম বলছে। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব যখন বলেন, ব্যক্তিত্বরা যখন রাজনীতির প্রচার করেন, ভোটের প্রচার করেন, তখন কি আর এইসব ডেটা তাদের মাথায় থাকে না? তারা নিজেদের ন্যারেটিভটাকে সমবেত জনগণ 30,000, 50,000, 70,000, 1 লক্ষ মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, একটু আগে ডক্টর উজ্জয়িনী হালিম একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে যে হেড স্পিচ বা ঘৃণা ভাষণ। সেই ঘৃণা ভাষণ আমরা বারংবার শুনেছি, আরও একবার শোনাবো আপনাদের। কতবার এই ধরনের হুমকি, হুঁশিয়ারি, এই ধরনের ঘৃণা ভাষণ, এতবার ভয় দেখানো, সেই ভয় দেখানোটা কেন? আদতে তো আমরা এটা করতে চাই, আপনারা তাই আমাকে ভোট দিন, এরকমটা হতে পারে অ্যাপ্রোচ। কিন্তু সেই অ্যাপ্রোচের মধ্যে কোথাও হুমকি, কোথাও গুলি বোমা, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে সাঁজোয়া গাড়ি, না সেটা না হয় নিরাপত্তার জন্যই রাখা হয়েছে, কিন্তু বুলডোজার, সেই বুলডোজারও তো শুনতে পাওয়া যাচ্ছে। শুনুন। और मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। चुन चुन के हिसाब किया जाएगा। जिन ने भाजपा कार्यकर्ता को परेशान करा है, सरकार होने के बाद सबका हिसाब किताब बरोबर करने का काम। कोई गुंडा नहीं, कोई माफिया नहीं, वहां पर हाईवे, एक्सप्रेसवे, एयरपोर्ट
मेट्रो, रोपवे, रैपिड रेल, ये सब बन रहे हैं। माफिया मुक्त और गुंडा मुक्त होने के साथ साथ माफिया की पसली को तोड़ने के लिए बुलडोजर का इस्तेमाल भी यूपी के अंदर होता है। বাইরের লোক লাগে না, আমরাই টিএমসি কে এবং সারা পশ্চিমবাংলা। আমি আজকে আহ্বান করছি আমার কর্মীদের এবং সাধারণ মানুষকে, টিএমসির গুন্ডাগর্দি, দাদাগিরি, লুটপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি, আমরা শুরু করেছি, আপনার হাত লাগান। এরপরে টিএমসির নেতার গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়, আমি বলে দিচ্ছি। কারণ কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারি, ঠুকবো। বম বন্দুক সব আনবো, গুন্ডাদের সঙ্গে লড়ার জন্য কি আছে? প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব। হিসাব মানে খালি টাকার হিসাব নয়, এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশী বাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে জেনে রাখুন। ছবিগুলো গোছানো আছে, সবকা সাথ সবকা বিকাশ তো হবে, সবকা হিসাবও হবে। ममता दी, मैं आपको बोलना चाहता हूँ, थाना आपका पास भी है तो मेरा पास भी थाना ही है। टक्कर मत लेना। अगर टीएमसी मुझे एक गोली मारेगा, मैं भी 2 गोली मार के ही मरूंगा, मैं भी 2 गोली मार के मरूंगा। আমি কতগুলো ভাষণ শোনালাম, সেখানে ভাষা সন্ত্রাস আছে নাকি মিষ্টি ভাষা আছে, আমি একটু ডক্টর উজ্জয়িনী হালিমের কাছে যাবো। ক্যাম্পেইনে এই সংক্ষেপে, ধরনের, সময় খুব শেষ। সংক্ষেপেই বলছি, বলুন। ক্যাম্পেইনে এই ধরনের গুলি মারা, হিসাব খিতাব করা, এই ধরনের ভাষা ব্যবহার আইনত উচিত না, আইনত মানে করা ঠিক না। এবং অন্যদিক থেকে সামাজিকভাবে রাজনৈতিক কালচার হিসেবেও তো ঠিক না, খুব স্বাভাবিক, এরা বলার অপেক্ষা রাখে না আপনি যা শোনালে। তবে এইগুলো কেন বলছে, মানুষ হয়তো এগুলো শুনছে, শুনে উত্তেজিত হচ্ছে, হয়তো ইলেকশনের যে একটা আঁচ, সেই আঁচে মানুষকে উত্তেজিত করার এটা একটা ভাষা। এখানে কোথাও নির্বাচন কমিশন তো অনেক কিছু করছেন, অনেক ঝাড়াই বাছাই অনেক কিছু করছেন, এই ক্যাম্পেইনগুলো ঝাড়াই বাছাই নির্বাচন কমিশন কবে করবেন, এই প্রশ্নটা থাকলো। আমি ভাস্করবাবুর কাছে আসবো, বাজার গরম করার জন্যই কি শুধুমাত্র? দেখুন, নাকি একটা ভয়ের বাতাবরণ তৈরি? প্রত্যেকের রাজনীতির একটা ধরন আছে। নিশ্চয়ই। আমি আপনাকে প্রথমেই বললাম যে ঘৃণা ছড়িয়ে এবং একটা সংখ্যাগুরুর লোকেদেরকে একত্রিত করার যে প্রয়াস, যে সংখ্যালঘুদের জন্যই তোমাদের যত কিছু দুর্গতি, এই হিট স্পিচগুলো আপনি দেখবেন, যতই না গুন্ডা বলুক, ওরা অ্যাকচুয়ালি কিন্তু একটি বিশেষ সম্প্রদায়কে আপনারা টার্গেট করেছেন। এটাও একটা রাজনীতি, যেটা করে আপনি দেখুন পশ্চিমবঙ্গে ওরা কিন্তু বলছে কি যে আমাদের বেশি করে আরো মন্দির হ্যানা ত্যানা এইসব এই রাজনীতিটা করছে। এটা করে কিছু সংখ্যক মানুষ তো কিছুদিনের জন্য তো হয়, মানে উত্তপ্ত হয়, তারা মনে করে যে তারা মানে বিশ্বাস করতে বাধ্য হয়, এরকম বারবার ধরে না এই ঘৃণাসূচক মন্তব্য শুনে এবং ঘৃণার এই পরিবেশটা খুব তাড়াতাড়ি ছড়ায়। এই চেষ্টা করে, কারণ তাদের কোনো গঠনমূলক কথা বলে একটা শিক্ষা, সংস্কৃতির পরিবেশ বা ইত্যাদি এগুলো বলে কিন্তু ভোট পাওয়ার থেকে এই রাস্তায় তারা কিছুটা জায়গায়, কোনো জায়গায় তারা সাফল্য পেয়েছে। কিন্তু বাংলার যে মাটি, বাংলার মানুষের যে মানে মনন, সেই মননের ক্ষেত্রে এটা কতটা গ্রহণযোগ্য সেটা আমরা জানতেই পারবো আগামী নির্বাচনের ফলে। এবং আমার স্থির বিশ্বাস যে বাংলার মানুষ এই ধরনের বিভেদকামী, এই ধরনের মানে ঘৃণা, হিংসা, একদম খোলা যে রাজনীতি, বাংলার মানুষ অনেক হিংসা দেখেছে রাজনৈতিক, কিন্তু রাজনীতির হিংসার কারণ একটি বিশেষ সম্প্রদায়, তার জাত, তার মানে মনুবাদী একটা স্ট্রাকচার, এটার জন্য হিংসা, সেটা কিন্তু বাংলার মানুষের ভাবনা চিন্তা একটু অন্যরকম। অবশ্যই আশফাক আহমেদ, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আরএসএস ভালো, বিজেপি খারাপ, এই ঘৃণার বিরুদ্ধে, বিজেপির ঘৃণা, আরএসএসের ঘৃণার যে বীজ বপন করেছে, তার বিরুদ্ধেই মোহাব্বত কি দোকান রাহুল গান্ধী। এবং মোহাব্বতের দোকান মানে যখন এই বীজকেও সরাতে হবে, বীজের সাপোর্টারদেরকেও সরাতে হবে। ওই জন্য এককভাবে আমরা এই বাইনারি পলিটিক্সটাকে ভেঙে দিয়ে 294খানা বিধানসভায় লড়াইটা দিচ্ছি এই ঘৃণার বিরুদ্ধে, এই বিদ্বেষের বিরুদ্ধে। না ঘৃণা থাকবে, না ঘৃণার সাপোর্টাররা থাকবে। অধ্যাপক দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি যাবো শেষে। হ্যাঁ, আপনার কথার সূত্র ধরেই বলি, একটু আগে আপনি বলেছিলেন যে সাধারণ মানুষ মাসই ভোট দেয়। সত্যি কথা, মাসই ভোট দেয়, প্লাস অতটা ভোট নিয়ে খুব একটা রিলাক্টেন্ট, একটু উদাসীন, বিকজ তাদের কাছে ভোট খুব একটা তাদের দৈনন্দিন জীবনে খুব একটা প্রভাব পড়ে না। তারা উচ্চবিত্ত এবং অত্যন্ত ধনী সাধারণ মানুষই ভোট দেয়, এবং সাধারণ মানুষ শিক্ষা নিয়ে ভোট দেয়,
স্বাস্থ্য কেন্দ্র ঠিক থাকে, ডেভেলপমেন্ট ঠিক থাকে, ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকে, দেশের রাজ্যের ইন্ডাস্ট্রি ঠিক থাকে, এই সবগুলোই কিন্তু রাজ্যের ক্ষেত্রে বহু ক্ষেত্রেই বিপন্ন হয়েছে এবং মানুষ শিক্ষা নিয়ে ভুগছে এবং শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে ভয়ঙ্কর। স্বাস্থ্য নিয়ে দুর্নীতি হয়েছে এবং স্বাস্থ্যকেন্দ্রে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা পর্যন্ত হয়েছে। সুতরাং ওই বেসিক ইনফ্রাস্ট্রাকচারের জায়গায় কিন্তু এবারে ভোটে খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলি যে হেড স্পিচ অবশ্যই আমি ব্যক্তিগতভাবে বলছি, প্রত্যেকটি রাজনৈতিক দল, সে দেশের প্রধানমন্ত্রী হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, রাজ্যের মন্ত্রী হোক, বিরোধী দলের নেতা হোক, তাদের কিন্তু অত্যন্ত সাবধানে ওই স্টেজে দাঁড়িয়ে বক্তব্য পেশ করা উচিত। তাদের উচিত শিক্ষা নিয়ে কথা বলা, স্বাস্থ্য নিয়ে কথা বলা, চিকিৎসা নিয়ে কথা বলা। কিন্তু আমি শেষ করছি যে একটু আনবায়াস ভাবে যদি আপনারা একটু এডিটোরিয়ালটা করেন, মানে আপনি 4টে স্পিচ শুনিয়েছেন, যারা বলেছেন হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী, বেশ কিছু শব্দ ঠিক নয়, আমারও খারাপ লেগেছে। কিন্তু আমার মনে হয় যে আরো কয়েকটা বোধ হয় অডিও চালালে ভালো হতো। রাজ্যের প্রধান শাসক দলের কয়েকজনের বক্তব্য কিছু যথেষ্ট আপত্তিকর, সেগুলো হলে বোধ হয় একটু আনবায়াসড হতো আর কি ব্যাপারটা। এটা বলি আমার বক্তব্য শেষ করছি। তবে হ্যাঁ, অবশ্যই আমি দায়িত্বহীন ভাষায় এই ধরনের হেড স্পিচকে সমর্থন করি না, অত্যন্ত অন্যায়। বেশ, গুলি, বোমা, বন্দুক, লাঠি চালানো হবে কিংবা হিসাব নেওয়া হবে, এই ধরনের কোনো মন্তব্য আর অন্য কোনো দলের ক্ষেত্রে পাইনি। আসলে কি জানেন তো দেবাঞ্জন বাবু, সেই রকমটাই হয়েছে। যাই হোক, এই হাতের কাছে যেগুলো পাওয়া গেল সেগুলোই আপনাদের সামনে একটুখানি তুলে ধরবার চেষ্টা করলাম। তবে আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে, যদিও এই আলোচনা নেভার এন্ডিং একটা ডিসকাশন, যেটা নিরন্তর চলতেই থাকবে। এবং একটা কথা আমাদের এই আলোচনার মধ্যেই আমাদেরই একজন সম্মানিত অতিথি বলেছিলেন যে আসলে এই ধরনের আলোচনা করে প্যানেল করে কোনো লাভ হয় না, কারণ কোনো কিছুই পাল্টায় না। আসলে এখানেও একটা বাইনারি কাজ করছে, কোনো কিছু পাল্টায় না বলেই আমরা আদতে আলোচনাটাই করি না। আসলে এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় ভিশাস সার্কেল, অলাত চক্র। যে চক্রে এই আমি ভাত খাই না বলে আমার চেহারা ভালো হয় না, আর আমার চেহারা ভালো নয় বলে আমি ভাতটা খাই না। সুতরাং এইটা কিন্তু চলতেই থাকবে, আলোচনাটাও চলতেই থাকবে। কারণ আলোচনা, ডিসকাশন গণতন্ত্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেটা শিক্ষা, স্বাস্থ্য, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি প্রতি মুহূর্তে, যা সাধারণ মানুষের অত্যন্ত জরুরি দরকার, যা নিয়ে কথা বলা দরকার রাজনীতিবিদদের, রাজনীতিকদের, রাজনৈতিক আলোচক এবং বিশ্লেষকদের, সেটা নিয়েই আলোচনা করাটা দরকার। না বুলডোজার, হুমকি, বোমাগুলি, এগুলোর কোনো প্রয়োজন নেই। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক, সেটাই আমরা চাই। অনেক ধন্যবাদ ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ ডক্টর উজ্জয়িনী হালিম, অনেক ধন্যবাদ আশফাক আহমেদ এবং অনেক ধন্যবাদ ভাস্কর সিংহ রায়কে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তবে ভোট, গরম পড়েছে খুব, ভোটের গরম তো রয়েছেই, সেই সঙ্গে সঙ্গে বৈশাখের গরম। জল খাবেন বেশি করে, মাথা ঠান্ডা থাকবে। নমস্কার।